এই বলেই রাহুলের থুতনি ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো নিদ্র। হন করে সেখান থেকে ক্লাবের ভেতর থাকা একটা রুমের ভেতর চলে আসলো নিদ্র। রাহুল শুধু হাবলার মতো তাকিয়েছিল নিদ্রর দিকে। সাব্বির প্লাস রাশেদ সুজন তো নিদ্রর কথা শুনে অবাক। সবাই একটু ভাবনার মাঝেই পড়ে গেল। জ্যাক শুধু পড়ে পড়ে ঘুমাচ্ছে সুজনের কোলে। রাহুল নিজের দুই গালে আবার দু হাত রেখে বলে উঠল, কি হলো এটা? ও এমন রেগে গেল কেন? রাহুলের কথা শুনে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলো সবাই। তার মানে নিদ্র ওর চাচাতো বোনকে ভালোবাসে? না, এটা কি করে সম্ভব? ও তো নিত্যর চাচাতো বোন হয়। চাচাতো বোনকেও কি ভালোবাসে নাকি? এখন চাচাতো বোনের সাথে বিয়ে হয়, বুঝলি? চাচাতো বোনের সাথে প্রেমও করা যায়। আরে গাদা, নিদ্র যদি ওই মেয়েকে ভালোই না বাসতো তাহলে কি তোকে এভাবে চর মারতো বা তোর থুতনি চেপে ধরতো? সুজন জ্যাককে নিজের কোল থেকে ধাক্কা মেরে বলে উঠল, যদি ভালোই না বাসে তাহলে জানি বা বলবে কেন? আর ও শুধু আমার, এই কথাটাই বা বলবে কেন? সুজন জ্যাককে ধাক্কা মারায় জ্যাক চেয়ার এবং সুজনের কোল থেকে ফ্লোরে পড়ে যায়। পড়েই চিৎকার করে উঠল জ্যাক। বাবা গো, আমার কোমরটা ভেঙে গেল গো। নিদ্র রাগ দেখিয়ে ওখান থেকে চলে আসে ক্লাবের একটা রুমে। এখানে এসে নিদ্র রুমে থাকা ফোনটা জোরে চালিয়ে তার নিচে দাঁড়িয়ে রয়। নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করে নিদ্র। এভাবে কিছু সময় যাওয়ার পর হঠাৎ জ্যাকের চিৎকার ভেসে এলো নিদ্রর কানে। নিদ্র তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে দেখে জ্যাক ফ্লোরে পড়ে আছে। সুজন দাঁড়িয়ে আছে তার পাশে, আর সবাই আগের মতোই বসেছিল। সুজন তাড়াতাড়ি জ্যাককে ধরে উঠিয়ে বসায়। জ্যাক সুজনের পায়ে একটা চড় মেরে বলল, শালা, তোর কোলে শুতে দিবি না এটা আগেই বলতি, এভাবে ফেলে দিলি কেন? সরি দোস্ত, আমি আসলে... রাখ তোর সরি। আম্মা গো, তোমার ছেলের কোমর ভেঙে গেল গো। নিদ্রর এদের এমন কাহিনী এখন সহ্যই হচ্ছিল না, তাই সে আবারও রুমের ভেতর চলে যায়। আর এইদিকে জ্যাক কোমরে হাত রেখে সুজনের বোনকে 100 বার বিয়ে করছে আর 100 বার তালাক দিচ্ছে। শালা, তোর বোনরে আমি বিয়ে করবো না বলে দিস তুই তোর বোনরে, আর যাতে আমাকে কল না করে। আসলে সুজনের ছোট বোনের সাথে রিলেশন চলছে জ্যাকের। একবার লন্ডন থেকে সুজনের সাথে দেশে ঘুরতে আসে সুজনের বোন সাথী। তখন জ্যাককে দেখে তার পছন্দ হয়ে যায়, আর সাত পাঁচ না ভেবে জ্যাককে সোজা সাপটা প্রপোজ করে দেয় সাথী। জ্যাক প্রথমে না করে দেয়, কারণ সুজনের সাথে বন্ধুত্ব ভেঙে যাবে এই ভয়। পরে সাথী অনেক পাগলামি শুরু করে দেয়, সুজনকে জ্যাকের ব্যাপারে বলে সাথী, কিন্তু সুজনও না করে দেয়। সুজন না করাতে সাথী তখন আরও বেশি পাগলামি শুরু করে। জ্যাকের জন্য পুরো মরিয়া হয়ে উঠেছিল সাথী। বোনের এমন পাগলামি আর সহ্য করতে না পেরে সুজন শেষমেশ জ্যাকের কাছে এসে মিনতি করে তার বোনের সাথে রিলেশন করার জন্য। সেদিন আর জ্যাক ফিরিয়ে দিতে পারেনি সুজন এবং সাথীকে। বুকে টেনে নিয়েছে সেদিন সাথীকে জ্যাক। সুজন আবারও চেয়ারে বসে বলল, সরশালা, আমার বোনরে তোর কাছে বিয়ে দিতে আমার বইয়েই গেছে। হ্যাঁ, এখন তুই কথা বলবি, কারণ আমি এখন ফেসে গেছি তো তাই। প্রথমে তো আমার বোনের সাথে রিলেশন করতে চাইছিলি না? কত কষ্ট পেয়েছে আমার পিচ্ছি বোনটা। আর এখন আচ্ছা বাদ দে, তোর মতো দাড়িওয়ালা হুজুরের কাছে আমি আমার বোনের বিয়া দিব না। দাড়ি রাখা ভালো, পুরো সাউথের হিরোদের মতো দেখায়। আর তোর বোন তো এই দাড়ির জন্য আমার প্রেমে পড়েছে। আচ্ছা, আমিও বাদ দিলাম। তুই যদি তোর বোনকে আটকে রাখতে পারিস তাহলে আমি কিছু কমো না। আমি আমার বোনরে ঠিকই আটকিয়ে... সুজনের কিছু বলার আগে রাহুল একটু জোর গলায় বলে উঠল, ওই তোরা কি শুরু করলি? চুপ করবি তোরা? এতক্ষণ জ্যাক খেয়াল করেনি রাহুলের দিকে, তাই রাহুল কথা বলতেই জ্যাক তাকায় রাহুলের দিকে। তাকিয়ে দেখে রাহুলের দুই গাল লাল হয়ে আছে। কৌতূহল নিয়ে জ্যাক রাহুলকে বলল, রাহুল, তোর গালে কি হয়েছে রে? রাহুল আবারও নিজের দু গালে হাত রেখে বলে উঠল, দোস্ত, তাড়াতাড়ি বরফের ব্যবস্থা কর, গাল দুটো জ্বলে যাচ্ছে। জ্যাক সুজনের পায়ের কাছে বসলো। এরপর সুজনের হাঁটুর ওপর তার ডান হাতের কোণে রেখে বলল, আমি কিছু বুঝতে পারছি না, তোর গালে কি হয়েছে? জ্যাকের কথায় পাত্তা না দিয়ে সাব্বির রাশেদকে বলল, যাতো রাশেদ, ফায়াদ ভাইয়া দোকানের ফ্রিজ থেকে কিছু বরফ নিয়ে আয়। রাশেদ কোনো কথা না বলে বসা থেকে উঠে চলে গেল। জ্যাক এবার একটু রাগ দেখিয়ে বলল, তোরা বলবি কি হয়েছে? কি হয়েছে শুনবি? তাহলে শোন। এরপর সুজন জ্যাককে একটু আগে সব কথা বলল। জ্যাক কথাগুলো শুনে তো অবাক। কি নিদ্র, ও চাচা তো বোনের প্রেমের আবুডুবু খাচ্ছে। এখনো পুরো ক্লিয়ার না আমি, জান। আর ও শুধু আমার, এই কথাগুলো বলছে নেত্র। তাই আমরা সবাই ভেবে নিয়েছি নেত্র ওর চাচাতো বোনকে ভালোবাসে। কিন্তু নিদ্র এটা ঠিক রাগ করেনি। রাহুল তো আর জানতো না নিদ্র ওকে ভালোবাসে। দাঁড়া, শালা একটা ব্যবস্থা করে আসি।
এই বলে বসা থেকে উঠে নিদ্র যে রুমে গেছে সেই রুমের দিকে হাঁটা ধরল জ্যাক। অতঃপর রুমের দরজার কাছে এসে দাঁড়ালো সে। রুমের দরজা একটু ফাঁক করে ভেতরে তাকালো জ্যাক। সাব্বির, রাহুল, সুজন চুপ করে জ্যাকের দিকে তাকিয়ে আছে। জ্যাক ভেতরে তাকিয়ে দেখলো নিদ্র উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছে, আর রুমের ভিতরে ফ্যানটা শাঁ শাঁ করে বাতাসের গতিতে ঘুরছে। রুমের ভিতরে থাকা ছোট কাগজের টুকরোগুলো বাতাসের সাথে উঠছে। জ্যাক রুমের ভেতরের দিকে পা বাড়াতেই সুজন পেছন থেকে বলে উঠল, জ্যাক যাস না এখন, ওর মাথা এখন ঠিক নেই। ওর মাথা ঠান্ডা হোক, তারপরে এই বিষয়ে কথা বলবো। কে শোনে কার কথা? সুজনের কথায় কান না দিয়ে জ্যাক রুমের ভিতর চলে গেল। সাব্বির নিজের মাথাটা একটু এদিক ওদিক নাড়িয়ে বলল, শালা এখন দুটো চার নির্ঘাত খাবে। বলতে দেরি দুকালে দুহাত রেখে রুম থেকে বেরিয়ে আসতে দেরি হলো না জ্যাকের। এমন সময় রাশেদও বরফ নিয়ে হাজির। জ্যাক রাশেদের হাতে বরফ দেখে তাড়াতাড়ি রাশেদের কাছে এসে তার হাত থেকে কয়েক টুকরো বরফ নিয়ে নিজের গালে ডলতে লাগলো। রাহুলও রাশেদের হাত থেকে বরফ নিয়ে নিজের গালে ডলতে লাগলো। রাশেদ জ্যাকের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, কিরে, তোর গালে আবার কি হলো? কথা বলিস না দোস্ত, আগুনের ছ্যাক লাগছে। রাহুল জ্যাকের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে বলল, আইছে ব্যবস্থা করতে, এখন নিজেই ব্যবস্থা নিচ্ছে। ও যে এই ব্যাপারে এতটা সিরিয়াস হবে আমি এটা ভাবতেও পারি নাই। আমি তো তোকে বারণ করেছিলাম এখন না যেতে, শুনলি না কেন? আচ্ছা যে কি হয়েছে বলতো? তুই ওর কাছে গিয়ে কি বলছিস যার কারণে ও তোকে মারলো? জ্যাক গালে বরফ টলতে টলতে বলল, আমি ওর কাছে গিয়ে বললাম, দেখ নিদ্র, এটা তুই ঠিক করিসনি। রাহুল তো আর জানতো না যে তোর চাচাতো বোনকে তুই ভালোবাসিস। এখন যেহেতু রাহুল ওকে পছন্দ করে ফেলেছে, সে তো তুই তোর চাচাতো বোনকে রাহুলের হাতে তুলে দে। এটা বলতে দেরি ভাই, এরপরে আমার দিকে ঘুরে আমাকে ঠাস ঠাস করে দুটো চর বসিয়ে দিল। জ্যাকের কথা শুনে জ্যাকের দিকে চোখ বড় বড় করে তাকালো সবাই। তোকে বললাম এখন ওর মাথা গরম আছে, তারপরও তুই ওর কাছে ফান করতে গেলি, এখন আরো গরম করে দিছে। এসেছিস তুই ওকে, ও তো তোকে দুটো চর মারছে, আমি হলে আরো 4টা মারতাম। সম্বন্ধী বাবু, আপনি এটা বলতে পারলেন? আপনার বোন শুনলে খুব কষ্ট পাবে সম্বন্ধী বাবু। দূর শালা, রাখতো সম্বন্ধী, তোর কাছে আমি আমার বোনের বিয়েই দেব না। এদের এমন কথাবার্তায় রাশেদ একটু বিরক্তি হয়ে বলল, ওই, তোরা চুপ করবি? আচ্ছা রাশেদ, এনে টাকা, যা গিয়ে 4টা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয়। রাশেদের দিকে টাকা বাড়িয়ে বলল সাব্বির। 4টা কেন? আমরা তো 5 জন। নিদ্র এখন খাবে না, ওর এখন মাথা গরম আছে। আমি এখন আর যেতে পারবো না, তুই পারলে যা। আরে জানা, পারলে তুই যা, আমি আর এখন যেতে পারবো না। এই আমি বসলাম। এই বলে রাশেদ বসে পড়ল, আর সুজন উঠে একটু রাগ দেখিয়ে সাব্বিরের হাত থেকে টাকা নিয়ে ক্লাব থেকে বেরিয়ে গেল। নিজের রাগ কন্ট্রোল করে ক্লাবের রুম থেকে বেরিয়ে আসে নিদ্র। বেরিয়ে দেখলো রাহুল, সাব্বির, রাশেদ, সুজন বসে বসে জিরা পানি খাচ্ছে, আর জ্যাক বসে আছে গালে হাত দিয়ে। জ্যাকের এসব ড্রিঙ্ক পছন্দ না, তাই এগুলো খায় না। নিদ্র আস্তে করে ওদের কাছে এসে আবারও বসলো। ওরা 5 জনে নিদ্রর দিকে তাকিয়ে রইল। রাহুল জিরা পানির বোতল মুখে ঠেকিয়ে নিদ্রর দিকে তাকালো। সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে নিদ্রর দিকে, নিদ্র কী বলবে সেটা শোনার জন্য। পুরো পিন পিন নীরবতা চলছে সবার মাঝে। রাহুল জিরা পানির বোতল থেকে কিছু পানি মুখে নিল। এমন সময় নিদ্র জ্যাকের উদ্দেশ্যে বলল, কি রে, ওরা সবাই খাচ্ছে, তুই খাচ্ছিস না কেন? রাহুলের মুখ থেকে ফুরুত করে সব পানি বেরিয়ে আসলো। ভেবেছিল নিদ্র এখন সরি বলবো ওদের, কিন্তু না, কিছুই করলো না। আর যেগুলো খায় না তাকে বলছে এগুলো কেন খাচ্ছে না। কী আজব ব্যাপার। সবাই আবারও আগের মতো খাওয়া শুরু করলো। নিদ্র যে সরি বলবে না এটা ঢের বুঝে গেছে সবাই। জ্যাক নিদ্রকে বলল, রাগ কমছে এখন? না আরো বাকি আছে? শালা কি মারটাই না দিলি, পুরো দুটো গালি ফাটালি। নিদ্র বসা থেকে দাঁড়িয়ে জ্যাকের সামনে আসলো। জ্যাক একটু ভুরকে গেল। সে আবারও কোনো ভুল কিছু বলে ফেলল না তো? শুকনো একটা ঢোক গেলে নিজের দুগাল দুহাত দিয়ে চেপে ধরল জ্যাক। নিদ্র জ্যাকের দিকে একটু ঝুঁকে জ্যাকের চোখে চোখ রেখে শান্ত গলায় বলল, ও না, আমার এই বুকের বাঁ পাশের পুরো খালি জায়গাটা দখল করে নিয়েছে, পাগল করে দিয়েছে পেছিটা আমাকে। ওর দিকে যে চোখ তুলে তাকাবে সে আর ঠিক থাকতে পারবে না, পুরো এলেমলে করে দেবো আমি তাকে। সবাই শুধু হাবলাকান্তের মতো তাকিয়ে আছে নিদ্রর দিকে। নিদ্র যে তৃপ্তিকে নিয়ে এতটা সিরিয়াস হবে এটা কেউ ভাবতে পারেনি। জ্যাক নিজের গাল থেকে হাত নামিয়ে নিদ্রকে বলে উঠল, সরি দোস্ত, আসলে আমরা ভাবতে পারিনি তুই এতটা সিরিয়াস হবি। নিদ্র আবারও সোজা হয়ে দাঁড়ালো। এবার রাহুল নিদ্রর সামনে এসে দাঁড়িয়ে বলল, সরি রে,
আসলে আমি কিছু না জেনে ওইসব বলে ফেলেছি। নিত্র এবার আবারও রাহুল আর জ্যাকের গালে একটা করে চড় মারল। সাব্বির, রাশেদ, সুজন শুধু অবাক হয়ে তাকিয়ে আছে নিত্রর দিকে। রাহুল আর জ্যাক নিজেদের গালে হাত রেখে বলল, মারলি কেন? সরি বলার জন্য। আমারও কিছু ভুল আছে। কই, আমি তো সরি বলছি না, তাহলে তোরা কেন বলবি? বন্ধুত্বে নো সরি, নো ক্ষমা, অনলি ফান। শেষের কথাগুলো বলতে গলা ধরে আসছিল নিদ্রর। রাহুল আর জ্যাক নিদ্রর দিকে চোখ বড় বড় করে তাকালো। নিদ্র অন্যদিকে ঘুরে চোখে আসা পানি জট করে মুছে নিল, কিন্তু কারোরই এটা চোখ এড়ায় না। এখানে থাকা পাঁচজনে শুধু অবাক হয়ে তাকিয়ে আছে নিদ্রর দিকে। সাব্বির, রাশেদ, সুজন নিদ্রর চোখের পানি মোছা দেখে বসা থেকে দাঁড়িয়ে গেল। জ্যাক কিছুটা আভাস পেয়ে যায় নিদ্রর চোখে পানি কেন আসছে। নিদ্রকে পেছন থেকে জড়িয়ে ধরে জ্যাক, জানি না তোর আগের বন্ধুদের মতো আমরা হতে পারবো কিনা বা পারছি কিনা, কিন্তু কথা দিচ্ছি সবসময় আমাদের সাথে পাবি, কখনো ছেড়ে যাবো না তোকে। খুব মনে পড়ছে ওদের, জ্যাক। কেন হলো এমন? এমনটা না হলে হতো না। তোদের মতো আমি এখন আমার বেস্ট ফ্রেন্ডদের সরি বলতাম, তখন ওরা কি করতো জানিস? আমার একটা গালে চর মেরে বলতো, বন্ধুত্বে নো সরি, নো ক্ষমা, অনলি ফান। নিজের চোখের পানি মুছে বলে নিদ্র। সাব্বির, রাশেদ, সুজন, রাহুল নিদ্রর সামনে এসে দাঁড়ালো। রাশেদ বলল, তোকে না বলেছি আগের সব ভুলে যেতে? দেখ মিত্র, আগের সব ভুলে যা, শুধু শুধু নিজে কষ্ট পাচ্ছিস। আমার কিছু বলার নাই। বুকে দুই হাত কুচে বলে সাব্বির। রাহুল এবার বলে উঠল, আরে ভাই, আমরা তো ফানই করছি, এখানে আবার কান্নাকাটি কিসের? কান্নাকাটি করলে লাভ হবে না বস, এখন আমাদের ট্রিট দিতে হবে। একগাল হেসে বলে রাহুল। নিত্র একটু অবাক হয়ে বলল। কিসের ট্রেড? জ্যাক নিত্রকে ছেড়ে দাঁড়ালো। এরপর সবাই একসাথে চিৎকার করে বলে উঠল, আমাদের হাবি যে আমরা পেয়ে গেছি, সেই জন্য। নিদ্র নিজের দোকান দুহাত দিয়ে চেপে ধরে বলল, ওই থাম তোরা, নে থামলাম, এবার ট্রিট দে। আমি ওয়ালেট আনতে ভুলে গেছি। তা বললে তো হবে না মামা, ট্রিট তো তোকে দিতেই হবে। ওয়ালেন্ট আনতে ভুলে গেছিস, কোনো প্রবলেম নেই। নুরানি রেস্টুরেন্ট তো আমাদের পরিচিত, চল ওখানে গিয়ে খাওয়াবি, বিল না হয় পরে দিবি। আসলে আমি কোনো ফাঁকিবাজি চলবে না, আজ তোকে খাওয়াতেই হবে। ওই ধর ওরে সবাই। বলতে দেরি ধরতে দেরি হলো না কারণ। নিদ্রকে ধরে আলগে দিয়ে তুলে ক্লাবের বাহিরে নিয়ে আসলো সবাই। এরপর বাইকে উঠিয়ে রওনা দিল নুরানি রেস্টুরেন্টের দিকে। বিকেল 3টা বাজে। নিদ্র নিজ রুমে ঘুমিয়ে আছে। ফরহাদ অফিসে। তৃপ্ত নিচতলায় সোফার ওপর আমেনার কোলে মাথা রেখে শুয়ে টিভি দেখছে আর গল্প করছে। আমেনা তৃপ্তির মাথার চুলগুলোতে বেনি কেটে দিচ্ছেন। দুপুরে রেস্টুরেন্ট থেকে খেয়ে আসাতে বাসায় এসে কিছু খায়নি নিদ্র। আমিনা এই নিয়ে বেশি কিছু বলেননি, কারণ নিদ্র প্রায় এমন করে। তৃপ্তি আমিনার মুখের দিকে একবার তাকিয়ে আবারও টিভির দিকে তাকিয়ে বলল, আচ্ছা বড় আম্মু, মানুষের পাওয়ার যদি টিভির ভিতরে কার্টুন মেনদের মতো ম্যাজিক্যাল পাওয়ার হতো তাহলে কেমন হতো? মানুষের যদি ম্যাজিক্যাল পাওয়ার থাকতো তাহলে সবার আগে আমি তোকে ম্যাজিক করে পুরি বানিয়ে দিতাম। তৃপ্তি আর আমিনা কথা বলছিল, ঠিক তখনই নীলার আগমন ঘটে সেখানে। আমিনা একটু হেসে নীলার দিকে তাকায়, তৃপ্তিও নীলার দিকে তাকায়। আমিনার কোল থেকে উঠে বসে তৃপ্তি। নীলা এসে তৃপ্তির পাশে বসে বলল, কি ঠিক বলছি না? পুরি বানালে বেটার হবে না আন্টি? না, একদম না। আমার কাছে ম্যাজিক পাওয়ার থাকলে আমি তোমাকে ডাইনোসর, না 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 ড্রাগন, না না গরিলা, না 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 ওটাকে কি যেন বলে, ও হ্যাঁ মনে পড়েছে, সব জন্তুদের রানী কুইন ফারহা, মাই ফেভারিট কার্টুন। এটা কোনো কথা? আমি তোকে পরি বানাতাম আর তুই আমাকে ডাইনোসর, ড্রাগন, গরিলা, জন্তুদের রানী, কুইন ফারহা এগুলো বানাতি? মন খারাপ করে বলে নীলা। আমিনাইদের এমন কথা শুনে হাসতে লাগলো। তৃপ্তি বলল, আরে আপু, তুমি জানো না কুইন ফারহার অনেক ক্ষমতা। তুমি তো আর কার্টুন দেখো না, তুমি জানবে কি করে? আমি যদি পারতাম তাহলে আমি কুইন ফারহা হয়ে যেতাম। আমার একটা ইশারা সব জন্তু সবাইকে শেষ করে দিত। ড্রাগনের পিঠে বসে পুরো পৃথিবী ঘুরে বেড়াতাম আমি। কিন্তু কুইন ফারহা হচ্ছে ভালো কাউকে কিচ্ছু করে না। আমিনা হাই তুলতে তুলতেই বললেন, আমার একটু ঘুম পাচ্ছে, আমি রুমে গেলাম, তোরা বসে বসে কথা বল। আমিনা সেখান থেকে চলে গেল। নীলা তৃপ্তির দিকে তাকালো। এরপর তৃপ্তির হাত থেকে রিমোট নিয়ে টিভির চ্যানেল পাল্টে দিল। আরে আপু, তুমি এটা কি করলে? প্লিজ কার্টুনটা দাও, কার্টুনটা প্রায় শেষ পর্যায়ে। না,
কার্টুন আর দেখা হবে না। কার্টুন দেখে দেখে কার্টুনের মতো ভাবা শুরু করে দিয়েছিস তুই। তৃপ্তি রাগে ফুঁসতে শুরু করলো। নীলার হাত থেকে রিমোট নেওয়ার জন্য নীলার ওপর ঝাঁপিয়ে পড়ল তৃপ্তি। নিদ্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল, এরপর মোবাইলটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে আসলো। উদ্দেশ্য এখন ক্লাবে যাবে। একটু সামনে যেতেই আমিনার সাথে দেখা হয় নিদ্রর। আমিনা নিদ্রকে দেখে বললেন, কোথায় যাচ্ছিস এখন? কোথায় যাব? ক্লাবে যাচ্ছে। আমিনার কিছুই বলেন না, তিনি নিজের রুমেই চলে গেলেন। নিদ্র আবারও দুপা সামনে গিয়ে কিছু একটা ভেবে দাঁড়িয়ে পড়ল। এরপর নিজের প্যান্টের পকেট চেক করে, হ্যাঁ, এখনও ওয়ালেট নিতে ভুলে গেছে নিদ্র। আবার নিজ রুমে ব্যাগ করে ড্রয়ার থেকে ওয়ালেট নিয়ে রুম থেকে বেরিয়ে আসলো সে। অতঃপর নিচ তলায় নেমে নিদ্র দেখল তৃপ্তি আর নীলা সোফার উপর রিমোট নিয়ে কাড়াকাড়ি করছে। নিদ্র সোফার কাছে এসে বুকে 2 হাত গুজে দাঁড়ালো। নিদ্রকে দেখে নীলা চট করে সোফা থেকে উঠে দাঁড়ালো। হঠাৎ নীলা দাঁড়িয়ে যাওয়াতে তৃপ্তি একটু অবাক হয়। এরপর তৃপ্তি পেছনে ঘুরে নিদ্রকে দেখে সেও দাঁড়িয়ে যায়। নিদ্র রাগী চোখে তাকিয়ে আছে তৃপ্তি আর নীলার দিকে। নীলা কোনো কিছু না বলে তৃপ্তির হাতে রিমোট দিয়ে সেখান থেকে চলে গেল। তৃপ্তি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। নিদ্র নীলার যাওয়ার দিকে একবার তাকিয়ে আবারও তৃপ্তির দিকে দাঁত কটমট করে তাকিয়ে বলল, শরীরের অবস্থা এমন কেন তোদের? নিজের গায়ের দিকে তাকালো। পুরো ঘামে ভিজে চপচপা হয়ে গেছে সে। বুকের ওড়না কখন যে সোফার উপর পড়ে গেছে টেরই পায়নি। ওড়না হাতে নিয়ে তাড়াতাড়ি বুকের ওপর দিয়ে নিল তৃপ্তি। এরপর আস্তে করে বলল, আসলে আমি রিমোট নেওয়ার চেষ্টা করছিলাম নীলাপুর থেকে। নিদ্র চোখ বুঝে হালকা একটু ধমকের সুরে বলল, সোজা এখন রুমে যাবি। রুমে গিয়ে এসি ছেড়ে দিয়ে চুপচাপ বেডের উপর বসে থাকবি। রুম থেকে যদি এক পাও বেরিয়েছিস তো পাপ ভেঙে ফেলবো। নিদ্র ধমক শুনে একটু কেঁপে ওঠে তৃপ্তি। সেখানে আর দাঁড়িয়ে না থেকে সিঁড়ির দিকে পা বাড়ায় সে, আর মনে মনে বলে, শয়তান, তোকে তো আমি পরে দেখে নেব। আমাকে ধমক দেওয়া বাদর কোথাকার। মনে মনে আনমান বকতে বকতে সিঁড়ি বেয়ে নিজ রুমে চলে আসে তৃপ্তি। নিদ্র তৃপ্তির যাওয়ার দিকে খানিকক্ষণ তাকিয়েছিল, এরপর একটা মুচকি হাসি দিয়ে আবারও বাড়ির বাহিরের দিকে পা বাড়ালো। অতঃপর বাইক নিয়ে ক্লাবে চলে আসলো নিদ্র। ক্লাবে এসে দেখলো রাহুল বসে আছে একা, আর কেউ দেখা যাচ্ছে না। নিদ্র বাইক পার করে ক্লাবের ভেতর চলে গেল। একা একা বসে আছিস কেন? ওরা কোথায়? রাহুল নিদ্রর দিকে তাকিয়ে বলল, জোকের বাসায় গেছে, আন্টি নাকি সবাই ডেকেছে। তাহলে তুই যাসনি কেন? ভালো লাগছিল না তাই যায়নি। তোকে তো কয়েকবার কল দিয়েছে চেক, তোর ফোন কই? নিদ্র রাহুলের সামনে একটা চেয়ার টেনে বসতে বসতে বলল, ফোন সাইলেন্ট ছিল তাই বুঝতে পারিনি। ও। নিদ্র চেয়ার ঠিক হয়ে বসে রাহুলকে বলল, কখন গেছে ওরা? গিয়েছে তো অনেকক্ষণ হয়ে গেছে, চলে আসবে কিছুক্ষণ পর। সকালে কি নিয়ে কথা বলছিলে তুই? সাব্বির আর রাশেদ? আর বলিস না, সাব্বির, রাশেদ, সুজন নাকি চলে যাবে। নিদ্র অবাক হয়ে বলল, চলে যাবে মানে? ওর আসতে তো এখনো ঠিক মতো 2 মাসও হয়নি। কি জানি, ওরা বলেছে ওদের আব্বুরা নাকি অনেক বকাবকি করছে। ও, তো কবে যাবে ওরা? এই ব্যাপারে কিছু বলেছে? বলছে আরো 2-3 দিন থাকবে, তারপর চলে যাবে। আচ্ছা চল চা খেয়ে আসে। ওরা আসুক, তারপর এ ব্যাপারে কথা হবে। আর নুরানির রেস্টুরেন্টে বিলটাও বাকি পড়ে আছে, ওটাও দিয়ে আসি। চল। ঠিক আছে চল। এই বলে ক্লাব থেকে বেরিয়ে আসলো নিদ্র আর রাহুল। নিচতলা থেকে নিজের রুমে এসে এসিটাকে বাড়িয়ে দিয়েছে তৃপ্তি। রাগে পুরো গা চলে যাচ্ছে তার। বেডের উপর গোল হয়ে বসে গালে হাত দিয়ে নিদ্রকে বকে যাচ্ছে তৃপ্তি। কত বড় সাহস, আমার পা ভেঙে ফেলবে। শয়তান ছেঁড়া, বড় আম্মুকে যদি আজ আমি না বলছি তাহলে আমার নামও তৃপ্তি না। দেখে নেব আমি তোকে। এমন আরও অনেক রকমের বকাবকি করছে তৃপ্তি নিদ্রকে। নীলা নিজের ফ্ল্যাটে গিয়ে 5 মিনিটও না থেকে আবারও আসলো তৃপ্তির রুমে। আসতে পারি? তৃপ্তি নীলার দিকে একবার তাকিয়ে আবারও মুখ ঘুরিয়ে নিল। নীলা তৃপ্তির রুমের ভিতর প্রবেশ করতে করতে বলল, বাপ্পা আমার উপর রেগে আছে নাকি সুইটি? এই বলে তৃপ্তির পাশে এসে বসলো নীলা। তৃপ্তি গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, যাও, তোমার সাথে কথা বলবো না। তোমার জন্য আমি একা বকা খেলাম ভাইয়ার কাছে। রিমোটটা দিয়ে দিলে কি হতো? নীলা তৃপ্তির গলা জড়িয়ে ধরে বলে উঠল, সরি সুইটি। এই ছাড়ো ছাড়ো। কি হয়েছে? আরে ঘামে পুরো ভিজে গেছি, দেখতে পারছো না? নীলা তৃপ্তিকে ছেড়ে ঠিক হয়ে বসলো। এরপর তৃপ্তির দিকে ভালো করে তাকিয়ে বলল, তাই তো, এমন অবস্থা কেন তোর? তোমার সাথে রিমোট নিয়ে কাড়াকাড়ি করতে গিয়েই তো এমন হলো। দাঁড়াও, আমি এগুলো চেঞ্জ করে আসি। আচ্ছা, চেঞ্জ করে আমরা ছাদে যাব। এখন? এখন এখন রোদ কমে গেছে, 4টা বাজে।
ঠিক আছে, তুমি বসো, আমি আসছি। এই বলি বেড থেকে নেমে কাবার থেকে একটা হলুদ ড্রেস বের করলো তৃপ্তি। এরপর সোজা ওয়াশরুম চলে গেল সে। নীলা বসে বসে ফোন চালাতে লাগলো। কিছুক্ষণ পর হলুদ ড্রেসটা পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো তৃপ্তি। নীলা তৃপ্তির দিকে হাঁ করে তাকিয়ে আছে। পুরো হলুদ পুরি লাগছে তৃপ্তিকে। বেড থেকে নেমে দাঁড়ালো নীলা। তৃপ্তি এসে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ছাদের চাবি বের করে হাতে নিল। চলো যাই। আগে এদিকে আয়। এই বলে তৃপ্তির এক হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো নীলা। এরপর তৃপ্তির কাছে এক হাত রেখে ফোনটা একটু উঁচু করে একটা সেলফি তুলে নিল সে। এবার চল। এটা কি হলো? নীলা তৃপ্তির দিকে ঘুরে তৃপ্তির দুই গালে দুই হাত দিয়ে টানতে টানতে বলল, একটা পিক তুললাম সুইটি। দেখতে তো একেবারে রসগোল্লার মতো লাগছে, তাই পিক তোলার লোকটা আর সামলাতেই পারিনি। নিত্র যে কী করে নিজেকে সামনে রেখেছে এটা একমাত্র আল্লাহই ভালো জানে। কি বললে তুমি? নীলা একটু ভাবা চাকা খেয়ে যায়। তৃপ্তির গাল থেকে হাত নামিয়ে বলে উঠল, না 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 না, কিছু না, আমি আসলে আচ্ছা চল ছাদে যাই। আচ্ছা চলো। এরপর দুজনে টুকটাক কথা বলতে বলতে লিফটের কাছে এসে দাঁড়ালো। এরপর লিফটে করে 5 তলায় আসলো তারা। তৃপ্তি এখন আর ভয় পায় না লিফটের ভিতরে। 5 তলায় এসে নীলা আগে নিজের রুমে গিয়ে ফোন চার্জে লাগালো। এরপর তৃপ্তিকে নিয়ে ছাদের সিঁড়ির দিকে হাঁটা ধরলো। অতঃপর ছাদের দরজার কাছে আসলো তারা। তৃপ্তির হাতে চাবি দিয়ে ছাদের দরজার তালা খুলে দিল। দরজা খুলতেই দমকা একটা বাতাস এসে লাগলো তাদের গায়ে। সঙ্গে সঙ্গে চোখ বুঝে নিল তৃপ্তি। নীলার আর তর সইছে না। সে তৃপ্তির হাত ধরেই টান দিয়ে ছাদে নিয়ে আসলো। এরপর ছাদের দরজা লাগিয়ে দিল নীলা। দরজা লাগিয়ে পিছনে ঘুরে তাকাতেই চোখ মুখ খুশির ঝলকে মেরে উঠল নীলার। গোলাপ, গাঁদা, বেলি এরকম আরও অনেক রকমের ফুল গাছ দিয়ে সাজানো এই ছাদ। ছাদের এক কোনায় দোলনা দেখে আরও অনেক হ্যাপি হয়ে যায় নীলা। দোলনাটা বেলি ফুলের লতা দিয়ে পেঁচানো। থোকায় থোকায় বেলি ফুল ধরে আছে তাতে। লোভ সামলাতে না পেরে দোলনার উপর গিয়ে বসে পড়ে নীলা। তৃপ্তি চোখ বুজে শুধু ফুলগুলোর সুবাস নিচ্ছে। এভাবে কিছু সময় যাওয়ার পর হঠাৎ তৃপ্তির কানে নীলার কণ্ঠে গান ভেসে এলো। সে চোখ খুলে নীলাকে খুঁজতে লাগলো। দেখলো নীলা দোলনার উপর বসে গান গাইছে আর দোল খাচ্ছে। তৃপ্তি মুখে হাসি এনে নীলার কাছে গেল। কেমন ফিল হচ্ছে আপু? নীলা গান অফ করে তৃপ্তির দিকে তাকালো। তৃপ্তি তাকিয়ে আছে নীলার দিকে। নীলা দোলনা থেকে নেমে এসে তৃপ্তির গালের সাথে নিজের গাল লাগিয়ে তৃপ্তিকে জড়িয়ে ধরে বলল, জাস্ট অসাম, যা আমি মুখে বলেই বুঝাতে পারবো না। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সুইটি। তৃপ্তির গালে চুমু খেয়ে বলে নীলা। তৃপ্তি বলে ওঠে, এটা কি হলো আপু? কি হলো? অবাক হয়ে তৃপ্তিকে ছেড়ে দাঁড়িয়ে বলে নীলা। তৃপ্তি নীলাকে বলল, তুমি পাপ্পি দিলে কেন? হুম হুম, এমনিই দিলাম, আমার ভালো লাগলো তাই। এটা কোনো কথা? তোমার ভালো লেগেছে তাই তুমি আমাকে পাপ্পি দিবা? দেব, প্রয়োজন হলে আরও দেব। জানিস, আজ 1-3 মাস পর্যন্ত তোর নিদ্র ভাইয়ার পেছনে আমি এই ছাদে ওঠার জন্য ঘুরছি, কিন্তু তোর খচ্চর ভাইয়া আমাকে পাত্তাই দিল না। ছাদে কী কারণে আমাদের উঠতে দেয় না এবার আমি বুঝতে পারছি। এই ফুল গাছগুলোর জন্যই, তাই তো? তাহলে এই ফুল গাছগুলোকে এবার আমি ভাইরাল করে দেব। সাথে এমন এক ফুলকে ভাইরাল করব যে লোকে দেখে লাইক করতে দ্বিতীয়বার আর ভাববেই না। একদমে কথাগুলো বলে নীলা। তৃপ্তি কিছু না বুঝতে পেরে নীলাকে বলল, মানে কি বলছো তুমি? ও তুই বুঝবি না। আপু প্লিজ, ছাদের কোনো ফুল গাছ বা ফুল তুমি ছিঁড়ো না, তাহলে নিদ্র ভাইয়া আর আমাদের ছাদে আসতে দিবে না। আরে না, আমি ফুল ছিড়ব কেন? তাহলে যে তুমি কি সব বললে? ওগুলো তুই বুঝবি না, এখন চল। তৃপ্তি অবাক হয়ে বলল, কোথায় যাবো এখন আবার? চুপচাপ আমার সাথে চল। এই বলে তৃপ্তির হাত ধরে ছাদ থেকে নামিয়ে নিজের রুমে তৃপ্তিকে নিয়ে আসলো নীলা। ছাদ থেকে নেমে নিজের রুমে তৃপ্তিকে এনে ভালো করে সাজাতে লাগলো নীলা। তৃপ্তি শুধু নীলার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কৌতূহল ধরে রাখতে না পেরে তৃপ্তি নীলাকে বলল, তুমি আমাকে এভাবে সাজুগুজু করাচ্ছ কেন? কোথাও যাবো নাকি? না, কোথাও যাব না। নীলা সোজা সাপটা জবাব দিল। তৃপ্তি এবার আরও একটু অবাক হয়ে বলল, তাহলে আমাকে এভাবে সাজাচ্ছ কেন? চুপ করে বসে থাক। না, আগে তুমি বলো আমাকে এভাবে সাজাচ্ছ কেন? আরে বাবা, আগে সাজানোটা তো শেষ করে নিতে দে, তারপর সব বলবো। এভাবে নড়াচড়া করলে তো আর চোখ দুটো ঠিক মতো সাজাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি চুপ করে বসলাম। এখন চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো বসে থাক, আর একটা কথাও বলবি না, নড়াচড়াও করবি না। গুরু আদেশের মতো আদর করলো নীলা তৃপ্তিকে।
তৃপ্তিও সেই আদেশের পাল্টা জবাব দিল। সেও আর কোনো কথা বলল না। নীলা নিজের মতো করে তৃপ্তিকে সাজাতে লাগলো। তৃপ্তির চোখ দুটো যেন কোনো পরীর চোখের মতো লাগছে। ওই থাম থাম থাম, কি হয়েছে আবার তোর? তুই তৃপ্তির চোখ পরীর চোখের সাথে তুলনা করলি কেন? পরী দেখিস কখনো? না, দেখিনি। তাহলে তুই কি করে জানলি তৃপ্তির চোখ পরীর চোখের মতো? আরে ভাই, এটা একটা গল্প, কথার কথা বললাম। ওটা গল্পতে এগুলো স্বাভাবিক বলাই যায়। দূর বেটা, কি বালের গল্প নিয়ে আসছিস? মানুষের চোখ নাকি পরীর চোখের মতো হয়। রনি, আমি এটা বলিনি যে তৃপ্তির চোখ পরীর চোখ। আমি এটা বলেছি তৃপ্তির চোখ পরীর চোখের মতো লাগছে। হইছে, এবার বাকি স্টোরি শুরু কর। শুনি তোর পরীর চোখ ওয়ালির সামনে কি করে। এভাবে গল্পের মাঝখানে বাধা দিলে কিন্তু আমি আর গল্প বলবো না। সরি ভাই, আমার ভুল হয়ে গেছে। তুই বল, আমি আর কিছু কমো না। চুপ থাকবি তাহলে? ঠিক আছে। নীলা তৃপ্তির চোখ দুটোকে একেবারে মারাল মোহানো করে তুলেছে। যে এই চোখ দুটো দেখবে সে নির্ঘাত মাতাল হয়ে যাবে। পুরো মাতাল মোহানো তৃপ্তির চোখ দুটোকে করে তুলেছে নীলা। মুখে হালকা মেকআপ করিয়ে এরপর গোলাপি রঙের বোরখা, গোলাপি রঙের হিজাব, গোলাপি রঙের নিকাব তৃপ্তিকে পরিয়ে দিল নীলা। পুরো গোলাপি হুড়পুড়ি করে তুলেছে তৃপ্তিকে নীলা। তৃপ্তির একটু আনইজি ফিল হচ্ছে নীলার বোরখাটা পরে। আনইজি ফিল হবে না কেন? একজনের বোরখা আর একজনে পরলে এমনিতেই কেমন যেন লাগে। তার উপর আবার বোরখাটা তৃপ্তির চেয়ে লম্বায় অনেক বড়। তৃপ্তি হাইটে 4 ফুট 8 ইঞ্চি আর নীলা হলো 5 ফুট 1 বা 2 ইঞ্চি হবে। এবার বুঝতে পারছেন তৃপ্তির চেয়ে নীলার বোরখাটা কত বড়। তবে তৃপ্তির গায়ে বোরখাটা তেমন একটা ঢোলা হয়নি। এর কারণ নীলা সবসময় ফিটফাট বোরখা পরে। তৃপ্তির গায়ে বোরখাটা অবশ্য একটু ফিটি লাগছে। হিজাব নিকাব ঠিক আছে, ওগুলোতে কোনো সমস্যা নেই। তৃপ্তির চোখ দুটো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। তৃপ্তি বসে আছে নীলা ড্রেসিং টেবিলের আয়নার সামনে। নীলা তৃপ্তির পায়ের কাছে বসলো। উদ্দেশ্য তৃপ্তির পায়ের জুতো খুলবে। নীলা তৃপ্তির পায়ের ওপর থেকে বোরকা সরিয়ে তৃপ্তির পা ধরতে নিলে তৃপ্তি খপ করে নীলার হাত ধরে ফেললো। এরপর বলল, আপু, তুমি এটা কি করছো? তুমি আমার পা ধরেছো কেন? আরে বোকা, পা না ধরলে জুতা খুলবো কি করে? প্লিজ আপু, তুমি আমার পা ধরো না। তুমি আমার চেয়ে অনেক বড়। তুমি যদি আমার পা ধরো তবে আমার গুনহা হবে। নীলা তৃপ্তির দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, পা না ধরলে জুতা খুলবো কি করে? জুতো এগুলো থাকলে হবে না? কি, এই স্যান্ডেল পরে না 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 না, এগুলো খুলতেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ফ্ল্যাটে গিয়ে আমার রুম থেকে আমার হাই হিল জুতোগুলো পরে আসি। তোদের ফ্ল্যাটে যেতে হবে না এখন, আমার এখানে অনেক জুতো আছে, দাঁড়া আমি নিয়ে আসছি। এই বলে নীলা বসা থেকে উঠে তার আলমারি খুলল। আলমারির নিচে থাক পুরোটাই জুতোয় ভর্তি। তৃপ্তি ড্রেসিং টেবিলের ওখানে বসেই জুতোগুলো দেখে হাঁ করে তাকিয়ে রইল। নীলা সুন্দর দেখে সাদা একজোড়া আর নীল একজোড়া জুতো নিল। এরপর ওপরের একটা ড্রয়ার খুলে 2 জোড়া মোজা নিল। মোজাগুলো নতুন বোঝাই যাচ্ছে। তৃপ্তি শুধু নীলার দিকে তাকিয়ে আছে। নীলা এরকম কেন করছে এটা তৃপ্তি বুঝতে পারছে না। জুতো আর মোজা নিয়ে নীলা বেডের ওপর রাখলো। এরপর তৃপ্তিকে বলল, তুই আমাকে তোর পা ধরতে দিবি না? নে, এখানে এসে এই বেডের উপর বস। এরপর শু আর মোজা যেই জোড়া তোর পছন্দ হবে সেই জোড়া তুই পরে নে, আমি ফ্রেশ হয়ে আসছি। তৃপ্তিকে আর কিছু বলতে না দিয়ে নীলা রুমের এসিটা একটু বাড়িয়ে ওয়াশরুমে চলে গেল। এসি বাড়ানোর কারণ তৃপ্তি যাতে ঘেমে না যায়। ঘেমে গেলে তো পুরো চেহারার অবস্থা নাজেহাল হয়ে যাবে। এই জন্য নীলা এসিটা বাড়িয়ে দিয়ে গেল। তৃপ্তি এখন কি করবে বুঝতে পারছে না। হাঁটুর ওপর বোরখাটাকে খামচে মেরে ধরলো। এরপর ওপরের দিকে টেনে দাঁড়ালো তৃপ্তি। বোরকার শেষ অংশ এসে তৃপ্তির পায়ের গোড়ালির সাথে লাগলো। আরও একটু বোরকাটাকে উঁচু করে গুটি গুটি পায়ে বেডের কাছে এসে দাঁড়ালো তৃপ্তি। পায়ে স্যান্ডেল জুতোগুলো খুলে বেডের ওপর উঠে বসলো সে। ফর্সা পায়ে তালুগুলো লাল হয়ে আছে, মনে হয় টোকা দিলে রক্ত বেরিয়ে আসবে। বেডের ওপর বসে তৃপ্তি ভাবতে লাগলো কোন জোড়া মোজা আর কোন জোড়া সুজুতো পরবে সে। এখানে সাদা এক জোড়া সুজুতো আর এক জোড়া মোজা আছে সাদা, আর একদিকে কালো এক জোড়া মোজা আর নীল এক জোড়া সুজুতো আছে। দুইটাই তৃপ্তির পছন্দ হয়ে যায়। এখন কোন জোড়া পরবে দোটানায় পড়ে গেল তৃপ্তি। শেষমেশ মাথা থেকে সব ঝেড়ে ফেলে অপু 10, 20, 30, 40 গুনতে লাগলো তৃপ্তি। একবার সাদা সুজুতো আবার নীল সুজুতোর দিকে হাতের আঙুল তাক করে সে।
দোটানায় পড়ে গেল এমনি করেই তৃপ্তি। এরকম করতে করতে শেষে 100 এসে ঠেকলো সাদা সুজুতো। তৃপ্তি একটা হাসি দিয়ে সাদা সুজুতো জোড়া নিজের কাছে টেনে নিল। পায়ে সাদা মোজা পরে এরপর সাদা সুজুতো পরে নিল তৃপ্তি। এবার পড়ল আর এক বিপদে। সুজুতোর ফিতার গিট লাগাতে পারে না সে। নীলা ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে অনেকক্ষণ আগে। তৃপ্তি এতক্ষণ কী করছিল, বুকে 2 হাত গুজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সে। তৃপ্তি সুজুতোর ফিতার গিট লাগাতে পারছে না দেখে নীলা এসে তৃপ্তির পাশে বসলো। এরপর তৃপ্তিকে কিছু বলতে না দিয়ে তৃপ্তির পা জোড়া নিজের কাছে এনে সুজুতো জোড়ার ফিতার গিট লাগিয়ে দিল নীলা। তৃপ্তি অনেক জোড়াজুড়ি করেও নীলার হাত থেকে তার পা ছাড়াতে পারেনি। সুজুতো জোড়ার ফিতার গিট লাগিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো নীলা। তৃপ্তি বলল, আপু তুমি কিন্তু এটা ঠিক করনি। আমি না করার পরও কেন তুমি আমার পা ধরলে? এবার আমার পাপ হবে। নীলা আলমারি খুলে তার থেকে একটা নীল বোরখা আর কালো নিকাব আর হিজাব নিয়ে বেডের ওপর রেখে বলল, পাপ হবে না। তুই তো সুজুতোর ফিতার গিট লাগাতে পারছিলি না, তাই গিট লাগিয়ে দিলাম। সমস্যা হবে না তোর। কেউ যদি ইচ্ছে করে কারো পায়ে ধরে তাহলে পাপ হয় না। আর যদি নিজের অজান্তে কারো গায়ে পা লেগে যায় তখন তাকে সালাম করতে হয়, এতে পাপ কমে যায়। আবার কেউ যদি ইচ্ছে করে কারো গায়ে পা লাগায় বা লাথি মারে তাহলে সেটা ঘোর পাপ হয়। এবার বুঝলি? তৃপ্তি কোনো কিছু না বলে বেড থেকে নেমে নীলার পা ছুঁয়ে সালাম করলো। নীলা অবাক হয়ে বলল, তোকে আমি এখন সালাম করতে বলছি? না বলনি, তবে আমার কেন যেন মনে হলো তোমাকে সালাম করা দরকার, কারণ তুমি আমার পা ধরেছ। হোক সেটা আমার দরকারে, কিন্তু তবুও। হয়েছে বুড়ি, আমি বুঝতে পারছি, আর বলতে হবে না। আপু আমি মোটেও বুড়ি না। গাল ফুলিয়ে বলে তৃপ্তি। নীলা তৃপ্তির 2 কাঁধে 2 হাত রেখে বলল, না না না, তুই তো বুড়ি না, তুই হচ্ছিস আমাদের সুইটি। কাঁধ থেকে হাত নামিয়ে তৃপ্তির নাক টেনে বলল নীলা। তৃপ্তি বলল, আপু তুমি সাজবে না? হ্যাঁ সাজবো তো। তুই বেডের পাশে গিয়ে বস, আমি 5 মিনিটের মধ্যে সেজে নিচ্ছি। আমি তোমাকে সাজিয়ে দেই। না, তুই পারবি না। তৃপ্তি নীলার হাত ধরে বলল, প্লিজ আপু। বললাম তো পারবি না, চুপচাপ গিয়ে বেডের পাশেই বসে থাক। দূর, ভাল লাগে না। এই বলে তৃপ্তি নীলার সামনে থেকে এসে বেডের পাশে বসলো। নীলা দাঁড়িয়ে না থেকে প্রথমে বোরখাটা পরলো, এরপর ড্রেসিং টেবিলের আয়নার সামনে বসে সাজতে শুরু করলো। তৃপ্তি বেডের পাশে বসে বসে নীলার সাজ দেখতে লাগলো। 5 মিনিট বলে 10 মিনিট ওভার হয়ে গেছে, কিন্তু নীলার এখনও সাজই শেষ হয়নি। তৃপ্তি বসে বসে নীলার সাজ দেখছে আর নীলা সাজছে। এমন সময় সেখানে সুমির আগমন ঘটে। সুমি নীলার রুমের ভেতর প্রবেশ করে দেখলো তৃপ্তি নীলার বোরখা হিজাব নিকাব পরে বেডের পাশে বসে আছে আর নীলা ড্রেসিং টেবিলের সামনে বসে নিজের সাজ নিয়ে ব্যস্ত। তৃপ্তিকে একদম হুড়পুড়ি লাগছে সুমির কাছে। তৃপ্তির চোখ দুটোর দিকে অপলক খানিকক্ষণ তাকিয়ে রইল সুমি। এরপর গলা দেখিয়ে সুমি বলল, কি ব্যাপার নীলা, তোরা এমন সাজুগুজু করছিস কেন? কোথাও যাবি নাকি? সুমির গলার আওয়াজে শুনে নীলা আর তৃপ্তি দুজনেই সুমির দিকে তাকালো। তারা দেখলো সুমি বুকে 2 হাত গুজে দাঁড়িয়ে আছে। নীলা একটা ডাবল মার্কা হাসি দিল, এরপর আবারও নিজের সাজায় মন দিয়ে বলল, না, কোথাও যাব না। সুমি এসে তৃপ্তির পাশে বসতে বসতে বলল, তাহলে আমার সাজুগুজু করছিস কেন? ওহো, বুঝতে পারছি, শালি তোর মাথায় তৃপ্তিকে নিয়ে টিকটক করার ভূত চাপছে, তাই না? নীলা পিছনে ঘুরে সুমির দিকে তাকিয়ে একগাল হাসি দিয়ে বলল, তুই দেখছি আমার সব কিছু আগে আগে বুঝে যাস। বুঝবো না কেন? কোথাও না গেলে তুই শুধু টিকটক ভিডিও করার জন্যই সাজিস। তৃপ্তি এদের কথা বুঝতে না পেরে সুমিকে বলল, আচ্ছা আপু, টিকটক কি? আরে বোকা, এটা একটা ভিডিও অ্যাপ যেখানে 10 বা 20 সেকেন্ডের ভিডিও থাকে। আর সুমিকে থামিয়ে তৃপ্তি বলল, ভিডিও মানে ওই যে কি যেন ধরছে, মনে পড়ছে না। নীলা সুমিকে ধমকের সুরে বলল, সুমি তুই চুপ করে থাকতো। তুই দেখছি আমাকে ভাইরাল হতে দিবি না। বেশি পডর পডর না করে এখানে এসে আমাকে একটু সাজতে হেল্প কর। সুমি তৃপ্তির কাছ থেকে উঠে নীলার কাছে এসে দাঁড়িয়ে বলল, আমি কেন তোকে হেল্প করব? তুই তো এখন আর আমার সাথে সময় দিস না। এখন তো তুই নতুন ফ্রেন্ড পেয়ে গেছিস, তাই না? অভিমানী সুরে বলে সুমি। নীলা বসা থেকে উঠে সুমিকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, বাপ্পা, আমার বেস্টুটা দেখছি অভিমান করেছে। অভিমান করে লাভ নেই। তুই আগে যেমন আমার কলিজার পিস তুই ছিলি, ঠিক এখনও আমার কলিজার পিস তুই আছিস। নীলা আর সুমির এমন বন্ধুত্ব দেখে আহত হয় তৃপ্তি।
বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। মনে পড়ে যায় মিম আর সামিয়ার কথা। কেমন আছে ওরা, কি করছে এখন? তৃপ্তিকে ছাড়া থাকছে কি করে? আগের মতো কি চেয়ারম্যান বাড়ি এসে তৃপ্তির খোঁজ করে ওরা? এসব ভেবে তৃপ্তির চোখ ভরে আসে। দুই চোখ বুঝে নেয় তৃপ্তি। মিম আর সামিয়ার চেহারা ভেসে ওঠে তার সামনে। নিজ রুমে বসে তৃপ্তি মিম আর সামিয়া কত গল্প করছে। গায়ে গা লাগিয়ে জড়াজড়ি করে শুয়ে শুয়ে কত গল্প করছে তিনজনে। নীলার চোখ হঠাৎ তৃপ্তির দিকে যেতে অবাক হয় নীলা। দু চোখ বোঝা তৃপ্তির চোখের পাপড়িগুলো চিকচিক করছে। মনে হয় খানিকটা জল লেগেছে ওতে। নীলা সুমিকে ছেড়ে দিয়ে তৃপ্তির কাছে আসে আর পাশে বসলো। সুমিও অবাক হলো তৃপ্তির এমন কাণ্ড দেখে। নীলার পিছু পিছু সুমিও এসে তৃপ্তির পাশে বসলো। নীলা তৃপ্তির কাঁধে এক হাত দিয়ে বলল, তৃপ্তি। কাঁধে হাত পড়ায় আর নিজের নাম শোনায় চোখ খুলে তৃপ্তি। ভাবনা জগৎ থেকে বেরিয়ে আসে সে। নীলা তৃপ্তির দিকে অবাক হয়ে তাকায়। তৃপ্তির চোখে পানি চিকচিক করছে। দুই চোখ দুটো দেখে মনে হয় এখনই পানি বেরিয়ে আসবে। সুমি আর নীলা একে অপরের মুখ দেখাদেখি করে নিল। সুমি তৃপ্তির আর এক কাঁধ হাত রেখে বলল, তৃপ্তি, শরীর খারাপ লাগছে? তৃপ্তি এবার পুরো কেঁদে দিবে এমন অবস্থা হয়ে যায়। কাঁদালো কণ্ঠে বলে ওঠে তৃপ্তি। মিম আর সামিয়াকে খুব মনে পড়ছে আপু। বলেই প্রায় কেঁদে দিবে এমন সময় নীলা বলে উঠল, এই এই কাঁদিস না প্লিজ। কাঁদলে একেবারেই মুখ চোখের অবস্থা নাজেহাল হয়ে যাবে। এই বলে নীলা তাড়াতাড়ি বসা থেকে উঠে ড্রেসিং টেবিলের সামনে থেকে একটা টিস্যুর পেজ নিয়ে এসে তৃপ্তির চোখের পানি ধীরে ধীরে মুছে দিল। সুমি তৃপ্তিকে বলল, মিম আর সামিয়া কে তৃপ্তি? আমার বেস্ট ফ্রেন্ড। সুমি, আমি তোকে ওদের কথা পরে বলবো। সুইটি আমাকে ওদের কথা সব বলছে। তুই প্লিজ এখন এই নিয়ে আর কথা বলিস না। আচ্ছা, তুলবো না, বাট এটার জন্য আবার কাঁদে লাগে নাকি? ওদের সাথে ফোন করে কথা বলতে পারে তো। আরে বাবা, ওদের ফোন নাম্বার দিয়েছিল। এখানে এসে ওদের ফোন নাম্বার হারিয়ে ফেলেছে ও। বুঝলাম। নীলা তৃপ্তির নিকাবের ওপর দিয়ে তৃপ্তির দুগালে হাত রেখে বলল, আচ্ছা সুইটি, এখন চুপচাপ বসে থাকো। আর একদম কান্নাকাটি করবে না। একটু পর যখন বাড়িতে যাবে তখন ওদের নাম্বার অবশ্যই নিয়ে আসবে। আর এমনভাবে নিয়ে আসবে যাতে কোনো দিনও না হারায়। আচ্ছা। এরপর নীলা সুমির দিকে তাকিয়ে বলল, সুমি, একটু আমাকে হেল্প কর প্লিজ। হিজাবটা একটু সুন্দর করে পরিয়ে দে। ঠিক আছে, আমি পরিয়ে দিচ্ছি। অতঃপর নীলার সাজা শেষ হলো। নীলাকে এখন পুরো নীলপরি লাগছে। চোখ ছাড়া যদিও কিছু দেখা যাচ্ছে না, তবু হুড়পড়ি লাগছে নীলাকে। তৃপ্তি আর নীলাকে একসাথে দাঁড়াতে বলল সুমি। নীলা তৃপ্তিও একসাথে দাঁড়ালো। সুযোগ বুঝে সুমি তৃপ্তি আর নীলার কয়েকটা ছবি নিজের ফোনের ক্যামেরায় আবদ্ধ করে নিল। ওয়াও নীলা, তোদের দুজনকে পুরো নীল পরি আর গোলাপ পরি লাগছে। জাস্ট অসাম মাই ডিয়ার বেস্টো। এবার যদি টিকটক বানাস তাহলে তুই নির্ঘাত ভাইরাল হবে। নিজের ফোনে পিকগুলো নীলা তৃপ্তিকে দেখিয়ে বলল সুমি। নীলা নিজের সেলফি স্টিক আর ফোন নিয়ে সুমিকে বলল, থ্যাংক ইউ, বাট এবার চল যাই। সুমি অবাক হয়ে নীলাকে বলল, কোথায় যাবি এখন আবার? তুই তো সবসময় নিজের রুমে টিকটক করিস। নীলা একগাল হেসে বলল, ছাদে যাব। কথাটা শুনে সুমি স্কট খেলো। ছাদে যাবি মানে? তৃপ্তি কি তাহলে ছাদের চাবি নিয়ে এসেছে? নীলা মাথা নেড়ে বলল, সুমি তৃপ্তির দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, সত্যি তৃপ্তি? আপু সত্যি, কিন্তু আমি এটা বুঝতে পারছি না। ছাদে যাওয়ার জন্য অত সাজগোজের কি আছে? নীলা তৃপ্তির দিকে তাকিয়ে বলল, ছাদে গেলেই বুঝতে পারবি। সুমি বলে উঠল, বেস্টু, আমার আর তর্স হয়েছে না, তাড়াতাড়ি চল। চল। তুই না গেলে আমাদের ভিডিও করবে কে? হাই সুইটি। এই বলে নীলা ফোন আর সেলফি স্টিক নিয়ে হাঁটা ধরলো। নীলার পিছু তৃপ্তিও হাত দিয়ে বোরকাটাকে উঁচু করে ধরে হাঁটা ধরলো। সুমি তৃপ্তির দিকে তাকিয়ে টাস্কি খেয়ে বলে উঠল, ওয়াও বেস্টু, একবার পেছনে থাকা পুরো ডানা কাটা হুড়পটে হেঁটে চলেছে। আমি যদি ছেলে হতাম তাহলে ওকে এখান থেকে তুলে নিয়ে যেতাম। নীলা পেছনে ঘুরে তৃপ্তির দিকে একবার তাকালো। এরপর সুমির পিঠে ধুম করে একটা ঘুষি মেরে বলল, নজর লেগে যাবে তোর শালি। নিত্র তোর মাথা ফাটিয়ে দিবে একদম। সুমি নিজের পিঠ ডলতে ডলতে বলল, সত্যি বলছি মায়েরি, আমি ছেলে হলে এইখান থেকে তুলে নিয়ে চলে যেতাম। নীলা একটু বিরক্ত হয়ে বলল, হয়েছে, এবার চল। বলেই হাঁটা ধরল নীলা। রুম থেকে বেরিয়ে আসলো গোলাপি পরি আর নীলপরি। সুমি বারবার তৃপ্তির চারপাশে ঘুরে তৃপ্তিকে পর্যবেক্ষণ করছে। রুম থেকে বেরোতেই সামনে পড়েন নীলার আম্মু নাজমা বেগম। তিনি নীলা আর তৃপ্তির দিকে অবাক হয়ে তাকিয়ে সুমিকে বলে উঠলেন, এরা কারা রে সুমি? সুমি একটা ডাবল মার্কা হাসি দিয়ে বলল, নিজের মেয়েকে চিনতে পারছেন না আন্টি?
নাজমা নীলা আর তৃপ্তিকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বললেন, কোথায় যাচ্ছিস তোরা নীলা? কেন আম্মু? কোথাও যেতে হবে না। সুমি অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন আন্টি? কোথাও গেলে আমি আর আমার মেয়েকে পাবো না। নীলা, তৃপ্তি আর সুমি চোখ বড় বড় করে নাজমার দিকে তাকায়। নীলা বলে উঠল, কেন পারবে না আম্মু? আমি কি কোথাও হারিয়ে যাব নাকি? এই নীলা হারিয়ে যাওয়ার কোনো চান্সই নেই, বুঝছো? কারণ এই নীলা ঢাকা শহরের অলি গলি সব চেনে। নাজমা নিজের শরীর আঁচল দিয়ে মুখ হাত মুছতে মুছতে বললেন, হারিয়ে যাওয়ার ভয় হচ্ছে না, ভয় হচ্ছে কেউ যদি তোদের তুলে নিয়ে যায়। নীলা, তৃপ্তি, সুমি নাজমার দিকে আবারও তাকায়। নীলা যেন মাথা ঘোরার উপক্রম, তার আম্মু এসব কি বলছে। আম্মু, তুমি এসব কি বলছো আবুল তাবুল? আবল তাবল বলিস না, যেরকম সাজ দিয়েছিস তোরা, বাড়ি থেকে বেরোলেই ছেলেরা তোদের তুলে নিয়ে যাবে। নীলা বিরক্ত হয়ে বলল, আম্মু, তোমার মজা করা শেষ হয়েছে? আমি তো ভেবেছিলাম কি না কি বলবে তুমি। মজা করছি না, সত্যি বলছি। দূর থাকো তুমি। এই বলে নীলা ছাদের সিঁড়ির দিকে হাঁটা ধরল। সুমিও হাঁটা ধরলো। তৃপ্তি আবারও হাঁটা ধরতেই নাজমা তৃপ্তির হাত ধরে নিজের কাছে এনে তৃপ্তির কপালে একটা চুমু এঁকে দিয়ে বললেন, বেঁচে থাকো মা, দীর্ঘায়ু হও, স্বামী সংসার সুখী করে তোলে, দোয়া করি। তৃপ্তি নিকাবের ভেতর দিয়ে একটা হাসি দিল। নাজমা বেগম সেই হাসির আভাস পান। তৃপ্তি বলল, আন্টি যাই তাহলে এখন? যাই না, বলবা আসি। আচ্ছা আসি তাহলে। এই বলে তৃপ্তি নাজমার সামনে থেকে সিঁড়ির দিকে হাঁটা ধরল। অতঃপর ছাদে আসলো তারা তিনজনে। ছাদে এসে সুমি শুধু হাঁ করে পুরো ছাদ দেখছে। নীলা সব কিছু সেটিং করছে ভিডিও বানানোর জন্য। তৃপ্তি দোলনার ওপরে বসে আছে। 5:20 বাজে। সব সেটিং করার পর নীলা তৃপ্তির কাছে এসে তৃপ্তির পাশে দোলনার ওপর বসলো। এরপর নীলা তৃপ্তিকে বলল, সুইটি, আপু বলো। আমি যেভাবে বলবো সেভাবেই সব করবি, ঠিক আছে? তৃপ্তি বাধ্য মেয়ের মতো বলল, আচ্ছা ঠিক আছে। এরপর নীলা সুমির দিকে তাকালো। দেখলো সুমি ফুল গাছগুলো থেকে নাক দিয়ে ফুলের সুবাস নিচ্ছে। নীলা সুমিকে ডেকে বলল, ওই সুমি, এদিকে আয়। সুমি নীলার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? তোর জন্য একটু শান্তিতে ফুলের সুবাসও নিতে পারবো না নাকি? আরে আয় না বেষ্টু, লেট হয়ে যাচ্ছে। 5:20-এর বেশি বাজে, অন্ধকার হয়ে গেছে তো, আর ভিডিও বানাতে পারবো না। নীলা যেখানে ভিডিও বানানোর জন্য ফোন সেটিং করেছে সেখানে এসে দাঁড়ালো সুমি। হঠাৎ সুমির মাথায় একটা বিষয় আসলো। সে নীলাকে বলে উঠল, নীলা, তুই কি নিদ্র ভাইয়ের থেকে পারমিশন নিয়েছিস তৃপ্তির সাথে ভিডিও বানানোর জন্য? না, কেন? যদি নিদ্র ভাইয়া তোদের ভিডিও দেখে রেখে যায়? কিছু হবে না, নিত্র টিকটক দেখে না, আমি ওর ফোন চেক করছি। দেখিস ভাই, পরে যেন কোনো ঝামেলা না হয়। কোনো ঝামেলাই হবে না, কারণ নিত্র দীপ্তিকে ঠিক মতো চিনতেই পারবে না। দেখছিস না, আম্মু আমাদের চিনতে পারেনি। বোরখা কি পরেছিস সাথে নাকি? আর ঝামেলা হলে সেটা আমিই দেখবো, তুই ভিডিও করা শুরু কর। নীলার কথা শুনে সুমি আর কিছুই বললো না। সে ভিডিও করা শুরু করলো। আর নীলা তৃপ্তিকে যেভাবে করতে বলেছে তৃপ্তিও বাধ্য মেয়ের মতো নীলার সাথে সেভাবে করে যাচ্ছে। 6টা বাজে। নীলার ভিডিও বানানো শেষ হয়। দোলনার উপর বসে ভিডিওটাকে এডিট করে টিকটকে পোস্ট করে দেয় সে। দোলনার উপর বসে আছে তিনজনে। আচ্ছা আপু, তুমি এসব করানোর জন্যই কি আমাকে এভাবে সাজালে? কেন? না, এমনি জিজ্ঞাসা করলাম। ও আচ্ছা। একটু অন্ধকার নেমে আসছে। তৃপ্তি নিচে যেতে চায়, কিন্তু নীলা আর সুমিটাকে নিচে যেতে দিচ্ছে না। তাই বাধ্য হয়ে সে দোলনার ওপর নীলার সুমির মাঝখানে বসে থাকে। নীলা টিকটক ভিডিও দেখা শুরু করে। তৃপ্তি সেসব ভিডিও দেখে নিচে যাওয়ার কথা ভুলেই যায়। দোলনায় দোল খেতে খেতে নীলার ডান হাত জড়িয়ে ধরে নীলার ডান কাঁধে মাথা রেখে টিকটক দেখছে তৃপ্তি। সুমি বসে ফেসবুক চালাচ্ছে। সন্ধ্যা 7টা বাজে। নিদ্র ও তার বন্ধুরা ক্লাবের মধ্যে বসে আছে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলছে না। সবাই সবার নিজ ফোন নিয়ে ব্যস্ত। কেউ ফেসবুক নিউজ ফিডে ঘুরছে, কেউ ফেসবুক ভিডিও দেখছে, কেউ ফোনে কথা বলছে, আবার কেউ টিকটক দেখছে। তবে নিদ্র একদম অন্যরকম। তার ফেসবুকের ভিডিও বা টিকটক ভিডিও পছন্দ না। তাই সে একটা ইন্ডিয়ান সাউদি মুভি ফোনে চালিয়ে চেয়ারে বসে টেবিলের ওপর মাথা কাত করে শুয়ে রামচন্দ্রের রামা মুভি দেখছে। সবাই সবার ফোন নিয়েই ব্যস্ত।
সুজন টিকটক দেখছিল। দেখতে দেখতে হঠাৎ সুজন একটা ভিডিওতে এসে থেমে যায়। ভিডিওতে দেখা যাচ্ছে দুটো বোরখা পরিতা মেয়ে একে অপরের পাশে হাঁটছে, আর পাশ দিয়ে কত রকমের ফুল গাছ পেছনে সরে যাচ্ছে। ভিডিওটার মধ্যে হঠাৎ আবারও হাঁটা বন্ধ করে কত সুন্দর একটা দোলনার ওপর দোল খেতে খেতে দেখা যাচ্ছে দুই রমণীকে। দোলনাটা বেলি ফুলের গাছের লতা দিয়ে পেঁচানো, থোকা থোকায় বেলি ফুল ধরে আছে তাতে। আরবি একটা গান লাগানো ভিডিওটায়, গানটার সাথে যেন তাদের দুজনকে বেশ মানিয়েছে। ছাদে ভিডিওটা বানানো হয়েছে এটা বেশ বুঝতে পারলো সুজন, কিন্তু সুজন এই দুই রমণীকে দেখে ফিট হয়ে যায়। মন বলছে এখান থেকে একটা ডানা কাটা পরীকে এক্ষুনি তুলে নিয়ে আসতে। লম্বা রমণীর থেকে একটু খাটো রমণীর ওপর আরও বেশি ফিট হয় সুজন। চোখ দুটো তার মাতাল করার মতো, গায়ে গোলাপি রঙের বোরখা, গোলাপি হিজাব, গোলাপি নিকাব, পুরো গোলাপি হুড়পুরি লাগছে। সুজন টিকটকটা কোন সময় ছেড়েছে তা দেখল। মাত্র 1 ঘন্টা 10 মিনিট হয়েছে টিকটকটা ছেড়েছে।